মাসি, ঘুমো যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলছিলাম মনকে তার বাপের বাড়ি ভুলে যাচ্ছি। ওর বাপ এখন কোথায়? সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে। সেইখানে মনকে পাঠিয়ে দাও। আরো কতদিনও রোগী সেবা করবে। ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে? তা সে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছি। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউকে দিয়ে অস্থির। মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা আবশ্যক। মনির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল তাহা এইরূপ। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি? তোমার জ্যাঠতো ভাই অনাথকে দেখলাম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন, তাই ভাবছি। বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবে। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। সে কি কথা? যতীনকে একটা পেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ। তা যাই বলুক, ওরে দশা দিকে যাবে কি করে? আমার 3 ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের মেয়ে। শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে, আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনি, কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও, তোমার বাবা রাগ করবেন, সে আমি বলে রাখছি। তা জানি, তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই, আমি গেলে বিশেষ কোনো। তুমি গেলে কোনো ক্ষতি নেই সে কি জানি নেই, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলে লিখব। আচ্ছা বেশ, লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছে, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও, কিছুতেই সইব না। তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনে, তাকে ভোলাতে পারবে না। এই বলিয়া মাসি চলিয়া আসিলেন। মণি খানিকক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল। পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি সই, বসে কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ও মা, সে কি কথা? যাবে কোথায়? স্বামী যে রোগে সুস্থে। আমি তো কিছুই করিনি, করতে পারিও নি। বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এমন করে আমি থাকতে পারিনি, তা বলছি। তুমি ধন্যী মেয়ে মানুষ যাবো। তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানে ভান করতে পারিনি। পাছে কেউ কিছু মনে করে বলে মুখ কুচড়ে ঘরের কোণে পড়ে থাকা আমার কম্য নয়। তা কি করবি শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে আর বাঁচিনি। এত তেজ ভালো নয় ভাই। স্বামীকে এই অবস্থায় রেখে তোমার যাওয়া উচিত হবে না, তা বলে দিচ্ছি। চললুম ভাই, আমার কাজ আছে। বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মনি কাঁদিয়াছে। এই খবরে যতীন বিচলিত হইয়া উঠিল। মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল। আমাদের ঘরে ওর মন বসেনি, কিন্তু দেখো। না বাবা, ভুল বুঝেছিল। সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন, ঘুমো বাবা। মাসি, আমি জানতাম মনি নিজের মন এখনো বোঝেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে, সেদিন আর। ঠিক কথা যতীন। সেই জন্যই ওর ছেলে মানুষিতে কোনো দিন কিছু মনে করিনি। মাসি এ কথার কোনো উত্তর করিলেন না, কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন।
যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসাইয়াছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃত পাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না। তাই পূজা চলিতেছিল, অর্ঘ্য ভরিয়া উঠিতেছিল, বর লাভের আশা পরাভব মানিতেছিল না। মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন। অন্ধকারে তার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেহ দেখিতে পাইল না। মাসি, ঘড়িতে কটা বেজেছে? 9টা বাজবে। সবে 9টা? মাসি, মনি কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্য মুসুরির ডালের স্যুপ তৈরি করে তবেই ঘুমোতে যায়। বলো কি মাসি, মনি কি তবে? সেই তো তোমার জন্য সব পথ্যি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি ভাবতাম মনি বুঝি। মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লেই আপনি করে নেয়। মনির শরীর বুঝি? ডাক্তাররা বলে রোগীর খড়কে সর্বদা আনাগোনা করতে দেওয়া উচিত নয়। ওর মন বড় নরম কিনা, তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে। মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে? আমাকেও বড্ড মানে বলে পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়। ওই আমার আর এক কাজ হয়েছে। একই বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা? কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছি। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তা হোক, ও লোকসান গাই শুবে, তুমি কাল সকালেই চলে যে, আজ যেও না। মাসে, আমি তোমাদের তিথিবার মানিনি, আজ গেলে দোষ কি? আমি জোর হাত করছি গো, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে এসে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করব বলো? গাড়ি তো আমার জন্য বসে থাকবে না। এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি গে। না, তবে থাক, তুমি যাও। এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি, সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে। কিন্তু যত দিন বেঁচে থাকবি, এ দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছে, সে কথা একদিন বুঝবি। মাসি, কি বাবা? আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না। জীবনে যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করিনি। মাসি, তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মনি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী। তাহারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর সহস্রের আশীর্বাদের মালা। তাহাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া আবার যেন নূতন করিয়া শুভ দৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মণির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূ মণি আজ বিশ্বরূপ ধরিল। জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্রর বেদির ওপরে সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পূর্ণধারায় ভরিয়া উঠিল। যতীন জোর হাত করিয়া মনে মনে কহিল, এতদিনের পর ঘুমটা খুলিল। এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। অনেক কাঁদাইয়াছ, সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। পিঠের কাছে আর একটা বালিশ দেব কি যতীন? হ্যাঁ, দাও। আর একটু
বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মনি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপর ধোবাকে তোমার কাপড় দিতে গেল। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে আমি মরছি, নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। বাবা, তোমার পায়ের ওপরে পশমের শালটা টেনে দিই, পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের ওপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যদি এই শালটা মনির তৈরি, এতদিন রাত জেগে জেগে সে তোর জন্য তৈরি করছিল, কাল শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাত দিয়া একটু নাড়াচাড়া করিল। মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এইটি বুনিয়াছে, তার মনে সেই প্রেমের ভাবটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কেবল পশম দিয়া নহে, মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া ইহা বোনা। তাই মাসি যখন শালটা তার পায়ের উপর টানিয়া দিলেন, তখন তাহার মনে হইল মনি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদসেবা করিতেছে। কিন্তু মাসি, আমি তো জানতাম মনি সেলাই করতে পারে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে তাকে দেখিয়ে দিতে হয়েছে। ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা থাক না, ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। মাসি, আজ রাত্রে তার সঙ্গে দুটি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে। আমার মন তাকে কিছু বলতে যাচ্ছে বলেই এই দুরাত্রি আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন করে কেঁদো না। তোমার এই কান্না আমি সইতে পারি রে। ওরে যতীন, ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে। আজ আর পারছি নে। মনিকে ডেকে দাও, তাকে বলে দেব কালকে রাতের জন্য যেন। যাচ্ছি বাবা, শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মনে শোবার ঘরে গিয়া মেজের ওপর বসিয়া ডাকিতে লাগিলেন, ওরে আয়, একবার আয়, আয় রে রাক্ষসী, যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাখ। সে মরতে বসেছে, তাকে আর মারিস নে। যতীন পায়ের শব্দে চমকা উঠিয়া কহিল, মনি, না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন? একবার তোর বউ ঠাকুরুনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরুনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল। সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি যখন আসিলেন, যতীন মনির কথা কিছুই বলিল না। মাসি ভাবিল সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন এক সময় বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মনি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল, কোনো মতেই
দরজা এতটুকুর বেশি হাত হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারলো না। মনে চিরকাল আমার ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলুম, কিন্তু এখানে এখানে তার জায়গা হলো না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। ভাবিলেন, যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতেছিলাম, সে আর টিকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো। ওকে ওকে ও মাসি, ওকে। ভয় কে হতো না যতীন? তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা, শো বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না। ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনো আরেকটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসবে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে, একবারটি চাও। এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মনি এসেছে। তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মনি। মনি? সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলেছে বাবা, মার সব খুলেছে। না মাসি, না, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল মিথ্যে, ও শাল বাকি। স্বামী নয় যতীন, বউ তোর পায়ের উপরে পড়েছে। ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমর করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে। এখন একটুখানি চুপ কর। জাগিলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি।